আমাদের আজকের নাটক এ লগন অনুক্ষণ। রচনা লাকি নাম। প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান এ লগন অনুক্ষণ। হারুন ভাই, হারুন ভাই। কে? ও কে? এসো। আপনার চা রাখো, আমার সামান্য একটু বাকি আছে লেখাটার। আজ অনেক ভোরে উঠে লিখছেন না? হ্যাঁ, খুব ভোরেই ঘুম ভেঙে গেছে আজ। আজকের সকালটা কেন জানি অনেক শক্তি এনে দিল আমাকে, তাই লিখছি, প্রাণ খুলে লিখছি। কাল অনেক রাত পর্যন্ত দেখলাম আপনার ঘরে আলো জ্বলছে। এত রাত জেগে আবার ভোরে উঠে লিখছেন, শরীর খারাপ করবে না? শরীর খারাপ করবে আমার? হাসছেন কেন? তোমার কথা শুনে। আচ্ছা বলো তো, কখনো দেখেছো আমার কোনো অসুখ করতে? বারে, অসুখ করেনি বলে কখনো করবে না এমন তো কোনো কথা নেই। ও হ্যাঁ, তোমার খবর কি? কি ঠিক করলে, জয়েন করবে? ভেবে দেখলাম জীবনটাকে কোনো একটা স্পট থেকে আবার নতুন করে শুরু করা প্রয়োজন। এইভাবে গা ভাসিয়ে দিনগুলো পার করে দেবার কোনো মানে হয় না। ঠিক বলেছ, এটা আমারও মনের কথা। আমার মনে হয় তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। মাঝে মাঝে আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে। মনে হয় নিজের সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম সেটা বোধহয় রাখতে পারলাম না। আমার কিন্তু তা মনে হয় না হারুন ভাই। প্রয়োজনে এই হাতে একদিন মেশিন গান তুলে নিয়েছিলেন, আবার এখন প্রয়োজন হয়েছে তাই কলম ধরেছেন। আপনি তো আপনার দায়িত্ব এড়িয়ে যাননি। কেয়া, কেয়া, তোর চা ঠান্ডা হয়ে গেল তো? আসছি রুবিপা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। ও হারুন ভাই, আমি একটু পরে একবার একটু বেরোবো। আপনার যদি কোনো কাজ থাকে তো আমাকে বলতে পারেন। হ্যাঁ, কয়েকটা প্রুফ দেখে রেখেছি, যদি একটু প্রেসে পৌঁছে দাও। ঠিক আছে, আমি যাবার সময় নিয়ে যাব। হারুন মনে হয় বেশ অ্যাডজাস্ট করে নিয়েছে। দেখলাম এক মনে লিখে চলেছে। হ্যাঁ, লিখতে বসলে কোনো দিকেই ওর খেয়াল থাকে না। এ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুইও বলতে পারবে না। তোমার সাজেশনটা বেশ কাজে লেগেছে। এতগুলো বছর ওকে ঢাকায় আনতে কম চেষ্টা করেছি আমি। দেশ স্বাধীন হবার পর কতবার বলেছি লেখাপড়াটা শেষ কর, কিন্তু ওর সেই একই কথা। ওর বন্ধুরা দেশ স্বাধীন করতে গিয়ে প্রাণ দিয়েছে, ওরাই যখন আজ আর পাশে নেই, তখন সামান্য একটা ডিগ্রি নিয়ে আর কী বা হবে। কি যে সেন্টিমেন্টাল। তবু যে শেষ পর্যন্ত পছন্দ মতো একটা কাজ নিয়ে ও নিজেকে ব্যস্ত রাখতে পারছে, সেটাই তো বড় কথা। ক্রেডিটটা কিন্তু পুরোপুরি তোমাকেই দিতে হবে। তুমি ওকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লেখার ব্যাপারে যেভাবে উৎসাহ দিয়ে ঢাকায় নিয়ে এসেছো, আমি বোধহয় পারতাম না। কেয়ার কথা বাদ দিচ্ছ কেন? ওর চেষ্টাও কি কম ছিল? আমাকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করে রাখতো হারুনকে ঢাকায় নিয়ে আসতে। ওর ধারণা এত বড় একজন মুক্তিযোদ্ধার এই অজ্ঞাতবাস রীতিমতো অন্যায়। কেয়া ঠিকই বলেছে। কত শত তাজা প্রাণ ঝরে গেছে ৭১-এ। যারা আছে আহত, রিক্ত, নিঃস্ব, পঙ্গু, তাদের আমরা পারছি কই যোগ্য সমাদর দিতে? আমার মনে আছে ৭১-এর ডিসেম্বরে একে একে সবাই ফিরে আসছিল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন হারুন ফিরে আসবে। কিন্তু ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি যখন শেষ হতে চলল, তখন সবার সে কি অবস্থা! আম্মা দিন রাত জায়নামাজে বসে বসে কাঁদতেন। হ্যাঁ, তারপর হঠাৎ একদিন হারুনের বন্ধু রকিব এসে খবর দিল দিনাজপুরের কোনো এক মিশনারি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে হারুন মৃত্যুর দিন গুনছে। যুদ্ধের শেষের দিকেও হারিয়েছে একটা পা। থাক, থাক আর বলো না। সেসব দিনের কথা ভাবলে বুকটা আমার ব্যথায় ভরে যায়। তোমার তখন খুব শরীর খারাপ, প্রথম মা হতে চলেছ, তবু তুমি জোর করে আমার সঙ্গে গিয়েছিলে।
মনে আছে? মনে নেই, সে একটা সময় গেছে। ও ওই বুঝি কেয়া ফিরলো। দাঁড়াও, তোমাদের দুজনকে একসাথে চা দিতে বলি। কই হারুন খাবে না আমাদের সাথে? ওর নাকি আজ একেবারেই খিদে নেই, কিছুতেই খেতে রাজি হলো না। নিশ্চয়ই কোনো কারণে মনটা উতলা হয়েছে। আমি জানি এমনটা হলেই ওর শরীরের উপর এমন করে শোধ নেয়। কিন্তু কিছুই খাবে না, এটা কেমন কথা? আমি এক গ্লাস গরম দুধ দিয়ে এসেছি। ও, কিন্তু কি ব্যাপার কেয়া, তুমি যে কিছুই নিচ্ছ না? ওসব চলবে না, খাওয়াতে মনোযোগ দাও। দেখি প্লেটটা দাও, দাও এদিকে। আসিফ ভাই, আপনার মুখে সেই তোতা পাখির বুলি শুনতে শুনতে একসময় আমার কান ঝালাপালা হয়ে যেত। আমার মুখে তোতা পাখির বুলি? হ্যাঁ, সেই যে পড়ায় মনোযোগ দাও, পড়ায় মনোযোগ দাও, ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে। ও বাবা, এখন কি আবার নতুন বুলি শুরু হলো নাকি? নতুন বুলি? হ্যাঁ, খাওয়ায় মনোযোগ দাও, বেশি করে খাও, এটা খাও, ওটা নাও। না না না, হাসির কথা নয়। 5 ফুট 5 ইঞ্চি হাইটে তুমি কিন্তু আন্ডারওয়েট, বুঝলে? বেশি বেশি করে খাওয়া উচিত তোমার। আরে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে দেশ সেবা করবে কেমন করে? বাহ, দেশ সেবার পুরো দায়িত্বটা তুমি ওর উপর ফেলছো কেন? শুনুন শুনুন হাসিফ ভাই, এক কাজ করুন, আমার পেছনে না লেগে নিজের বউয়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। কি ঠিক বলি রে রুবি আপা? দেখ কেয়া, 5 ফুট 2 ইঞ্চি হাইটে 130 পাউন্ড ওজন আমি বয়ে বেড়াচ্ছি। তার উপর কেউ যদি আবার খাওয়া দাওয়ায় তদারকি শুরু করে দেয়, কি অবস্থা হবে আমার একবার ভেবে দেখো। তারপর কেয়া, কি ঠিক করলে তুমি? জয়েন করছো ওই নীলগাছিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে? হ্যাঁ হাসিফ ভাই, ওদের জানিয়ে দিয়েছি। কেয়া, হাসিব বলছিল তোর যা রেজাল্ট, তা তুই একটু চেষ্টা করলে ইউনিভার্সিটিতে তোর চাকরিটা হয়ে যাবে। আর তাছাড়া যে কোনো ভালো কলেজেও তুই ঢুকতে পারিস। তা না, তুই চলে যাচ্ছিস সেই কোন এক অজপাড়াগায়ের এক স্কুলে, ওখানে তুই থাকবি কি করে? রুবি আপা, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তো ওই পাড়া গায়েরই মেয়ে। আহা, তাই বলে আমাদের ছেড়ে তুই সেখানে একলা থাকতে পারবি? সবে প্রাইমারি থেকে হাই স্কুল হয়েছে, ওখানে তো কোনো হেডমিস্ট্রেস কোয়ার্টারও নেই। হবে হবে, সব হবে রুবি আপা, যাই না আগে। এইভাবেই ঢাকা কেন্দ্রিকতা আমাদের ছাড়তে হবে, বুঝেছ? তা নইলে ঢাকার বাইরের এই ছোট ছোট স্কুলগুলোকে গড়বে কারা বলো? আমাদের মতো মেয়েরা না গেলে চলবে কেন? তাছাড়া তুমি তো জানো রুবি আপা, বাবার আজীবনের স্বপ্ন ছিল শিক্ষকতা। নিজে একটি স্কুল দেবেন, নিজের মনের মতো করে ছেলে মেয়েদের করবেন। বাবা যদি আজ বেঁচে থাকতেন। ছি কেয়া, তোমার মতো সাহসী মেয়ে এভাবে ভেঙে পড়লে চলবে কেন? নীলগাছিয়ায় তুমি যাবে না তো যাবে কে? তোমাকেই সেখানকার মানুষের আজ দরকার। আসলে রুবি যেটা বলতে চাচ্ছে, মানে আমাদের গায়েগঞ্জে সরল মাটির মানুষের যেমন অভাব নেই, তেমনি খারাপ লোকেরও অভাব নেই। নানা ধরনের নোংরা দলাদলি, মানে তুমি একা। আমি একা মেয়ে মানুষ, এই তো বলতে চাচ্ছেন? হাসিফ ভাই, এটা তো কোনো মগের মূল্যক নয়, এটা আমার দেশ, আমার স্বদেশ। অনেক ত্যাগের বিনিময়ে স্বদেশকে আমরা অর্জন করেছি। এখনও যদি আমরা এই ধরনের কুসংস্কার আর নোংরা মনোবৃত্তির বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়াতে পারি, তাহলে যে নিজেদের কাছে বড় ছোট হয়ে যাব। তুমি আমাকে ভুল বুঝো না কেয়া, আমি ঠিক তোমাকে ছোট করার জন্য কথাগুলো বলি। সে আমি জানি হাসিফ ভাই। তুই আমাকে কথা দে কেয়া, খুব সাবধানে থাকবি, কখনো কোনো প্রয়োজন হলে আমাদের জানাবি। আরে ভেবো না তো, অবশ্যই জানাবো। আর তোমরা ছাড়া আমার আছেই বাকি। আরে হারুন, কি অবশেষে খিদে পেলো তোমার? খাবে আমাদের সঙ্গে? হ্যাঁ ভাবি, হঠাৎ মনে হলো ভীষণ খিদে পেয়েছে। খিদে একেবারে পেটের নাড়ি ভুড়ি সব জ্বলে যাচ্ছে। কিছু না খেলে আমি হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খিদের পক্ষ নিয়ে তোকে আর ওকালতি করতে হবে না, বস। রানুর মা, রানুর মা, হারুনের জন্য একটা প্লেট দিয়ে যাও তো। আমি দিচ্ছি। তুই বস, খা তো ঠিক মতো, খাবার ছেড়ে উঠতে হবে না।
কি হাসু, জুইরা আছে? জি আছেন, দুজনেই আছেন। আসেন কে আপা, আপনি কিন্তু অনেক দিন আমাদের বাসায় আসেননি। হ্যাঁ, কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তো। ওই রুবি আপার বড় ছেলে আমেরিকায় পড়তে গেল। আজকে অনেকক্ষণ থাকবো। গরম গরম চায়ের সঙ্গে তোমার হাতের বানানো ঝাল মটর মুড়ি, ঠিক আছে? আচ্ছা, আমি এক্ষুনি মটরশুঁটি ছিলতে বসে যাব। কার সঙ্গে কথা বলছিস শাশু? কে আপা এসেছেন? আরে কিয়া, তুই বুঝি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসুর সঙ্গে আড্ডা মারছিস? আয় আয়, ভেতরে আয়। চল সোজা গিয়ে বাগানে বসি। রায়হান ওখানে আছে। আর আমার মিনি পুষিটা? ওটা আমাদের চারপাশে ঘুরঘুর করছে। আজ ছুটির দিন, স্কুল নেই, লেখাপড়া নেই, ওকে আর পায় কে? চল ওদের কাছে যাই। চল। আহা মিনি, পাতা ছিঁড়বে না, তোমার মামুনি রাগ করবে। বারে আমি তরকারি বানাবো কি দিয়ে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমার তরকারি বানাবার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে এগুলো না। আরে কেয়া, আপনি? আমরা তো ভেবেছিলাম আপনি আমাদের ভুলেই গেছেন। হ্যাঁ, মাঝে মধ্যে ইচ্ছে করে আপনাদের ভুলে থাকতে চাই। কেন কেন, কি অপরাধ করেছি আমরা? না, এখানে এলেই ভীষণ হিংসে হয় আপনাদের। হিংসে? সে আবার কি কথা? কেন হিংসে হবে না? এমন ছিমছাম সাজানো একটি সংসার, প্রায় 100 জাতের মনোরম গোলাপের একটি বাগান, তার উপর ফুটফুটে চাঁদের মতো একটি মিনি পুষি। হিংসে হবে না কেন শুনি? এতই যদি তোর হিংসে, তাহলে এড়িয়ে যাস কেন? এরকম একটা সংসার পাতা তোর জন্য কঠিন কিছু না। সারাটা জীবন গোধরেই থাকলি, আজীবন চিরকুমারী থাকবো। ইয়ে, যদি অনুমতি দেন তো মাঠে নেমে না পড়ি। না রায়হান ভাই, না ভাই, সবার জন্য সব কিছু নয়। হয়েছে হয়েছে, চল বসবি ওখানে। তোর সাথে আমার অনেক কথা আছে। কি ব্যাপার, আমাকে ডাকছো না? আমি বাদ নাকি? তুমি আগে গাছে পানি দেওয়া শেষ করো, তারপর চা খেতে আসবে। তথাস্তু বাবা, তথাস্তু। হাসু। দাঁড়া দাঁড়া, হাসুকে ডাকতে হবে না, চায়ের ফরমাইশ তো আমি দিয়েই এসেছি। হ্যাঁ, তারপর বল তোর খবর কি? আমার খবর দিতেই তো আসা। নীলগাছিয়া গার্লস হাই স্কুলে চাকরিটা নিয়ে নিচ্ছি, বুঝলি? মন ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, তবে আর বলছি কি। হারুন কেমন আছে রে? ভালোই, খুব ব্যস্ত। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর বইটা লেখা প্রায় শেষ। আর কবিতা লেখার ব্যাপারটা? মানে? ওই যে প্রতি ভোরে তোকে নিয়ে একটা করে কবিতা লেখা। যা, আমাকে নিয়ে লিখবে কেন? ওটা ওর কল্পনার মানুষকে নিয়ে লেখা। কবিরা ওরকম কত কি লেখে। ওর মনের মানুষই যে তুই নোস, সেটা ভাবছিস কেন? দেখ কেয়া, তুই নিজেকে ফাঁকি দিতে পারিস, কিন্তু আমাকে ফাঁকি দেয়া অত সোজা না। প্লিজ, আমাকে আমাকে দুর্বল করে দিস না। তুই তো ভালো করে জানিস জুই, আমি আমি সারা জীবন একটি ছবি মনের পাতায় এঁকে রাখতে চাই। আমি তো সেই পাতাটা ছিঁড়ে ফেলতে বলছি না তোকে, কিন্তু এভাবে আর কতদিন? দুজনেই তো পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছিস। আসলে আমি হারুনকে ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় ওর অহংকার ওর সরলতার চেয়ে অনেক বেশি। আমরা যখন দুজন মুখোমুখি হই, তাই বোধহয় আমাদের সামনে একটা দেয়াল এসে দাঁড়ায়। আমরা এমন ভান করি যেন কেউ কাউকে বুঝি না। হারুনের চাইতে তোর অহংকারও কি কম? তা নাহলে দেয়ালটাকে ভাঙতে পারছিস না কেন? জানিস জুই, আমি প্রায় একটা স্বপ্ন দেখি টকটকে লাল সূর্যের নিচে কে যেন দাঁড়িয়ে। মানুষটাকে আমার খুব চেনা চেনা মনে হয়, কিন্তু ঠিক চিনে উঠতে পারি না যেন। দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। আরে কেয়া, কতক্ষণ ওখানে দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ। আচ্ছা হারুন ভাই, যখনই আপনার ঘরে আসি দেখি ক্যাসেট প্লেয়ার অন করে আপনি গান শুনছেন, মুক্তিযুদ্ধের গান। ক্লান্তি আসে না? কেন ক্লান্তি আসবে কেন? না, মানে একই গান বারবার শুনলে ভালো লাগাটা কমে যেতে পারে না? আমার বেলায় এর উল্টোটাই হয়। আমি তো আর সবার মতো নই। তুমি তো জানো আমার পৃথিবী কত ছোট। আসলে এই গান শুনতে শুনতে আমি আমার সব কাজ করি, লেখার কাজ, পড়ার কাজ। আমার কোনো অসুবিধা হয় না, বরং বলতে পারো এই যে সারাক্ষণ মুক্তিযুদ্ধের গানগুলো শুনি, এতে আমি কাজে দ্বিগুণ শক্তি পাই। কেন
গানগুলো শুনতে তোমার ভালো লাগে না? লাগে, লাগে বই কি, ভীষণ ভালো লাগে। আচ্ছা শুনেন, আজ আপনাকে নিয়ে আমরা একটু এক জায়গায় যাব কিন্তু। আমাকে নিয়ে? না না না, আমি কোথাও যাব না, তোমরা যেও। কেন কেন আপনি বাইরে বেরোতে চান না? কাকে আপনার ভয়? না, ভয় ঠিক নয়, ভয় আমি কাউকে করি না। তবে তবে নিজেকে নিয়েই আমার সবচেয়ে বড় ভয়। কি বলছেন আপনি? হ্যাঁ কেয়া, ঠিক তাই। আসলে মানুষ যা ভাবে তা হয় না। কত স্বপ্ন ছিল, দেশ স্বাধীন করব, স্বাধীন দেশের একজন শক্ত সামর্থ্য মানুষ হিসেবে দেশের মানুষের জন্য কাজ করব। কিন্তু আজ আজ আপনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা। হারুন ভাই, হারুন ভাই, আপনি কি আপনার এই পরিচয়ে গৌরববোধ করবেন না? আমাদের তো আপনাকে নিয়ে গর্ব হয়। আপনার প্রসঙ্গ উঠলে রুবিয়াপা, হাসিব ভাইয়ের বুকটা গর্বে ভরে ওঠে। তবু আপনি সব সময় এই একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন। কারোর সঙ্গে মেশেন না, কোথাও যান না। দুবার আপনার জার্মানি যাবার ব্যাপারে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, আপনি যাননি। ডাক্তার তো বলেছে এই কোমরের অপারেশনটা করালেই আমি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারবো। এই তো দেখো কেয়া, তুমি যখন প্রসঙ্গ ওঠালেই আজ আমি তোমাকে একটা কথা বলবো। কেয়া, স্বাধীনতার জন্য যে উৎসর্গ করা যায় তা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হয় না। আমি যা আছি, যেভাবে আছি, সেভাবেই আমি স্বাধীনতার স্বাদ প্রতিটি মুহূর্তে অনুভব করতে চাই। আমাকে আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। না না, আমি কিছু মনে করিনি। আসলে কি জানো, না থাক, কেয়া এক কাপ চা দিতে বলবে? ভীষণ চায়ের নেশা পেয়েছে। আমি এক্ষুনি বলছি। কেয়া, কি? চাটা নিয়ে তুমি আবার আসবে। আচ্ছা, আমি নিয়ে আসবো। রাগ করলে না তো? কি আশ্চর্য, রাগ করবো কেন? আমি আসছি। আরে জুঁই, এসো এসো, ভেতরে এসো। কেয়া বাসায় নেই? আছে, বসো। ও বোধহয় গোসল করতে ঢুকেছে। বসো, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ, কেয়াও সেদিন বলেছিল। কি কথা রুবি আপা? তুমি নিশ্চয়ই শুনেছ, কেয়া চলে যাচ্ছে নীলগাছিয়া স্কুলে চাকরি নিয়ে। হ্যাঁ, বলেছে সেদিন। আপনি একদম একা হয়ে যাবেন। দীপনের খবর কি? কেমন আছে ও? চিঠি পড়ে তো মনে হয় ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছে। অত দূরে ছেলেকে পাঠাবার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি করব, চারদিকে যেভাবে আমেরিকা ক্রেজ উঠেছে, টোয়েফেল, জিআরই, এদেশে থাকলে নাকি লেখাপড়া কিছুই হবে না। আর নিপুণ, ও আসবে না ছুটিতে? ক্যাডেট কলেজ তো, নিয়মকানুন খুব কড়া। ভাবছি এর মধ্যে একবার চিটাগং গিয়ে ওকে আমি দেখে আসব। আজকাল খুব ফিল করি একটা মেয়ে থাকলে বেশ হতো। তোমার মিনিটাকে আনলে না কেন? ওর বাবার সঙ্গে লেকে বেড়াতে গেছে, আমাকে নামিয়ে দিয়েই গেল। হ্যাঁ, যে কথা বলার জন্য তোমাকে আমি ডেকেছি। আমি আর হাসিব চাচ্ছিলাম নীলগাছিয়া যাবার আগে কেয়াকে কথাটা পারতে, কিন্তু কিভাবে যে বলবো। জয়, দায়িত্বটা তোমাকেই নিতে হবে। রুবি আপা, আমি যে প্রসঙ্গটা ওর কাছে উঠাইনি তা নয়, কিন্তু কেমন যেন সব এলোমেলো কথা বলে। ৭১ সেই ঘটনা হয়তো এখনো ভুলতে পারছে না। ভুলতে পারছে না? নাকি ভুলে গেলে অন্যায় হবে, পাপ হবে, এরকম একটা ভুল ধারণায় কষ্ট পাচ্ছে? হয়তো তাই। কিন্তু ওর ভুলটা আমাদের ভাঙাতে হবে। বিবেকের একটা মিথ্যে দংশনেও ছটফট করছে। ওর কষ্টটা আমি বুঝি, কিন্তু ও কেন বুঝতে পারে না ওর জন্য আর একটা মানুষ অনন্তকাল হলেও অপেক্ষা করে থাকবে? ওই বোধহয় কে আসছে। আরে জুই, তুই কতক্ষণ? এই তো এলাম। একটু বস, হ্যাঁ, আমি কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আমি তোমাদের চা দিতে বলি, তুমি যেভাবেই পারো কথাটা উঠাও। আয় বস। কি রে, এত দেরিতে গোসল করলি আজ? হ্যাঁ রে, বেশ কিছু কেনাকাটা সারলাম।
আজ ফিরতে এত দেরি হয়ে গিয়েছিল। বাপ্পা, কি এত কেনাকাটা করলি? না রে, শহর থেকে অনেক দূরের একটা জায়গায় যাচ্ছে তো, কত কি দরকার হয় বলা তো যায় না। এই যেমন ধর একটা ফার্স্ট এড বক্স, কিছু প্রয়োজনীয় ওষুধপত্র, আর ওখানকার টিচারদের জন্য কিছু গিফট, এইসব আর কি। উফ, পারিস তুই। আচ্ছা, ব্যাপার কি বলতো, এই রুবি আপা তোকে হঠাৎ দেখা করতে বলছিল কেন? কারণ আছে। কারণ? বাহ, বেশ রহস্যের গন্ধ পাচ্ছি মনে হয়। আচ্ছা কেয়া, তোর সাথে আমার কতদিনের বন্ধুত্ব বলতো? তা সে তো অনেক দিনের। শুধু তাই নয়, তুমিই আমার একমাত্র বন্ধু। বেশ, এবার তাহলে কথা দে, আমি তোকে যা যা বলবো তুই খুব ভেবে কথাগুলোর জবাব দিবি। না কেয়া, হাসলে চলবে না, কথা দে। বেশ, দিলাম। কেয়া, তুই আর রুবি আপা মামাতো ফুফাতো বোন, কিন্তু আমি অন্তত জানি রুবি আপা তোকে কখনো আপন বোনের চেয়ে অন্যরকম দেখেননি। তা ঠিক। হাসিব ভাইও তোকে নিজের ছোট বোনের মতো আগলে রেখেছে। আচ্ছা, এইসব কথা কেন বলছিস তুই? বলছি এজন্য যে ওরা চায় তুই এভাবে জীবনটাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিস নে, বিয়ে করে সংসারই হ। জুই, তুই কি আমাকে... না, আমার কথা এখনো শেষ হয়নি। তুই জানিস হারুন ভাই কখনো মুখ ফুটে কিছু বলবে না, কারণ ও শারীরিক দুর্বলতা বা অক্ষমতা যাই বলিস না কেন, ওকে কিছু বলতে দিচ্ছে না। ও নিজের উপর অভিমানে বুঁদ হয়ে আছে। ওকে তুই হাত ধরে মাটির উপর দাঁড় করা, তোকে ওর ভীষণ প্রয়োজন। জুই, জুই, তুই আমার অনেক পুরনো একটা ব্যথার তাড়ে আজ আঘাত করলি। হারুনকে আমি... জুই, স্বাধীনতার পর 15 বছরও প্রায় অজ্ঞাতবাসী ছিল। আমি যখন রুবি আপার এখানে আসি, ওর কথা শুনি, তখন অবাক হয়ে যাই। প্রশ্নের পর প্রশ্ন করতাম রুবি আপাকে। রুবি আপা যখন ওকে চিঠি লিখত, চিঠির ভেতর আমিও 2 লাইন কবিতা লিখে দিতাম, কেমন যেন একটা খেলার মতো। সেই খেলাই আমার অজান্তে জীবনের সত্য হয়ে গিয়েছিল। তারপর যখন সত্যি একদিন ঢাকা এলো, আমি অবাক হয়ে গেলাম। যা কল্পনা করেছিলাম ঠিক তাই। আমি আমার নিজের কাছে নিজে ধরা পড়ে গেলাম রে। আমি 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 ওকে ভালোবেসেছি জুই। তাহলে তাহলে সমস্যাটা কোথায়? ওই যে সেদিন তোকে আমি বললাম আমার স্বপ্নের কথাটা, লাল সূর্যের নিচে দাঁড়ানো মানুষটাকে আমি যে চিনতে পারছি না। ভীষণ চেনা চেনা লাগে, কিন্তু কিছুতেই যেন চিনতে পারি না। কিয়া, তুই কি পাগল হয়ে গেলি? শোন, আমার কথা শোন। পরাগ নামের একটি মানুষ অনেক দিন আগে তোর জীবনে এসেছিল। সেই মানুষটি এখন আর পৃথিবীতে নেই। তার মানে কি এই দাঁড়ায় যে পরাগ তোকে ভালোবাসতো না? তার মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাচ্ছি পরাগ তোকে ভালোবাসতো, এটা যেমন একটা সত্য। হারুনের ভালোবাসাকে অস্বীকার করে, সময়ের গতিকে অস্বীকার করে, জীবনের স্বপ্নকে অস্বীকার করে তুই জীবনকে অবমাননা করছিস, এটাও ঠিক তেমনি সত্য। অস্বীকার করতে পারিস? জুই, আমি তোকে ঠিক বোঝাতে পারবো। আমি ওই বোধ হয় হাসিব ভাইরা এলো। জুই, আমি তোর সাথে এ ব্যাপারে অন্য আরেকদিন কথা বলবো। আরে তোমরা সব একসাথে? হাসিব ভাই, ওদের সঙ্গে কোথায় দেখা হলো আপনার? আরে আমি অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ শুনি কে যেন দূর থেকে ডাকছে, হাসিব মামা, হাসিব মামা। দেখি কি গাড়ি থেকে তোমার কন্যা আমাকে হাত নেড়ে ডাকছে। তারপরে আর কি ধরে নিয়ে এলাম। কি মিনি, এত তাড়াতাড়ি তোমার লেকে বেড়ানো শেষ হয়ে গেল? উফ, তোমার মেয়ের এত কম ধৈর্য, যেতে না যেতেই অস্থির। তাই ভালো লাগছে না, বাসায় যাব, মামনির কাছে যাব, মামনি এলো না কেন, ইত্যাদি ইত্যাদি। বাহ, আমি বুঝি বলেছি, তুমিই তো বললে না তোমার মামুনি না এলে ভালো লাগে। ওরে দুষ্টু, আমি বলেছি বুঝি? ধরা পড়ে গেছেন রায়হান ভাই। আচ্ছা, এসব কি হচ্ছে? হাই কিয়া, ভালো হবে না বলছি। চল দেখি রুবি আপা কি করছে। এই কেয়া, বড্ড চায়ের তেষ্টা পেয়েছি কিন্তু। বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এইখানটায় রাখছি। এই নিন রায়হান ভাই, আপনার চা। বাবা, তারপর কেয়া, 2 বান্ধবীতে বিরহের কান্নাকাটির পালা কেমন জমলো? কি আশ্চর্য, ও তো এখনো ঢাকা ছেড়ে যায়নি, এখনই কান্নাকাটি কিসের? না মানে অগ্রিম কান্নাকাটি আর কি। শোনেন রায়হান ভাই, ওসব কান্নাকাটির কোনো প্রয়োজন নেই।
শহরে থেকে থেকে সাহেবেরা সব শহুরে হয়ে গেছেন। এখন থেকে প্রতি মাসে একবার করে দল বেঁধে সবাই নীলগাছে বেড়াতে যাবেন, বুঝেছেন? বিদেশে তো অনেক ঘুরেছেন, একবার একটু কষ্ট করে সোনার বাংলাটাকে ঘুরে দেখুন। রাইট, কেয়া ঠিকই বলেছে। আমাদের নেক্সট হলিডে স্পট হচ্ছে নীলগাছিয়ার কেয়া কুঞ্জ। কেয়া কুঞ্জ। এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। আরে কেয়া, এসো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আর মাত্র কটা দিন তুমি ঢাকায় আছো, দেখাই তো হয় না তোমার সঙ্গে। গত কদিন আপনি তো নিজেই খুব ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তা অবশ্য বলতে পারো। বইটা যে মানুষ এত আগ্রহ নিয়ে কিনবে ভাবতে পারিনি। আজকাল এই লেখার চর্চাটাও বেড়েছে, প্রচুর উপন্যাস কবিতার বইও ছাপাচ্ছে সবাই। কিন্তু হারুন ভাই, আপনার বইটা লোকে সেজন্য কিনছে না। তবে নতুন প্রজন্মের সন্তানরা এদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে চায়। কি করে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে শত্রুমুক্ত করেছিল, কি করে পাক হানাদার বাহিনীকে পরাজয় বরণ করতে তারা বাধ্য করেছিল, সব সব কিছু তারা জানতে চায়। প্রকৃত ইতিহাস, কোনো মন গড়া ইতিহাস নয়। তুমি ঠিকই বলেছ কেয়া। ৭১-এর ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ আমাদের জাতীয় চেতনায় এক চিরস্মরণীয় কাল। অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি। আমরা যারা সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছি, আমাদেরই দায়িত্ব নতুন প্রজন্মকে তা জানিয়ে দেওয়া। আপনার এই বইটা স্বাধীনতার সপক্ষে একটা মূল্যবান দলিল হয়ে থাকবে চিরকাল। কেয়া, আজ একটা কথা বারবার মনে হচ্ছে। তোমার আর ভাবির ক্রমাগত তাড়া খেয়ে আমি ঢাকায় এসেছিলাম। আমার মনে আছে শেষ যে চিঠিটা ভাবি লিখেছিল, তার নিচে তুমি 2 লাইন কবিতা লিখে পাঠিয়েছিলে। হে যোদ্ধা, দুহাত বাড়িয়ে ডাকি, ফিরে এসো, ফিরে এসো, তোমারই নতুন যৌবন, আসন্ন বিজয়ের আগাম উৎসব। বলতে পারো তোমার সেই ডাকেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমি আবার ফিরে আসব, সবার মাঝে আমি আবার ফিরে আসব। শুধু কি তাই, তুমি আর ভাবেই ক্রমাগত আমাকে উৎসাহ দিয়ে এই বইটা লিখিয়েছ। আমি তোমাদের কাছে ঋণী। সত্যি করে বলুন তো, কার উপর অভিমান করে নিজেকে নির্বাসন দিয়েছিলেন? অন্য কারো উপরে নয়, নিজের উপর, নিজের অক্ষমতার উপর। আপনি যে অক্ষম নন তা তো প্রমাণ করে দিলেন। হারুন ভাই, সামনের ফেব্রুয়ারিতে আমি হয়তো থাকবো না, তখন যেন আপনার একটা হলেও কবিতার বই ছাপা হয়। হবে, তোমাকে কথা দিলাম। কিন্তু কাকে উৎসর্গ করব বইটা? বাহ, সেটা কবির নিজস্ব ব্যাপার, আমি কি বলবো? কিছুই বলবে না? কি হলো কেয়া? কেয়া, কাঁদছ? কি হয়েছে তোমার? কই, কিছু না, এমনি। কেন জানি। কেয়া, অনেকদিন থেকেই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু কেন জানি জিজ্ঞেস করতে পারিনি। আজ যদি জানতে চাই, তুমি কি বলতে পারবে? কি কথা? কেন তুমি চলার পথে এমন একা একা? চলার পথে সবাই কি সাথী পায়? ধরে নিন না, কেউ আমার সাথী হতে চায়নি। আমি চাইলেই কি কেউ আমার সাথী হবে? কেয়া, তুমি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলে। প্রশ্নের উত্তরটা আমারও যে ঠিক জানা নেই। উত্তর যদি কোনোদিন খুঁজে পাই, নিশ্চিত থাকুন প্রথমে আপনাকেই জানাবো। হারুন, এসো ভাবি, এসো। ও সরি, তোরা কথা বলছিলি? না না না, এসো। হারুন, তোর কাছে কারা সব এসেছে? ইউনিভার্সিটির ছাত্র হবে বোধহয়, ওরা তোর সঙ্গে দেখা করতে চায়। না না ভাবি, ওদের বলে দাও
আমি দেখা করতে পারবো না। কেন দেখা করবি না হারুন? ওরা অনেক আশা করে এসেছে। ভাবি আমার পক্ষে সম্ভব নয়। হারুন ভাই, হ্যাঁ? আপনাকে ওদের সঙ্গে দেখা করতেই হবে। ওরা আপনাকে জানুক চিনুক, ওদেরকে ওদেরকে আপনি আপনার সঙ্গ থেকে কেন বঞ্চিত করবেন? ওরা বলছিল তোর বইতে ওরা একটা করে অটোগ্রাফ চায়, তোর সঙ্গে ছবি তুলতে চায়। হারুন ভাই, এই নিন আপনার ক্রাচ। উঠুন, চলুন, আমি যাব আপনার সাথে। বেশ, চলো। সব ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। আর ওষুধগুলো নিয়েছিস? হ্যাঁ গো, হ্যাঁ নিয়েছি। শোন, ওখানে গিয়ে প্রথমে স্কুলে একটা টেলিফোন নেবার ব্যবস্থা করবি। স্কুলের হেডমিস্ট্রেসের রুমে একটা টেলিফোন নেই, এটা কেমন কথা? আচ্ছা, নতুন স্কুল, একটু সময় হয়তো লাগবে, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। এই টিফিন ক্যারিয়ারটা দেখছি না। রুবিয়া পাই, এই তো বাবা এখানে। কই কেয়া, তোমার হলো? আসছি হাসিব ভাই, হয়ে গেছে, আমি তৈরি। আরে চলো চলো, ট্রেনের সময় হয়ে এলো তো। হাসিব ভাই, আপনার পিয়নটাকে আমার সাথে না দিলেও চলতো, ওখানে তো আমার জন্য লোক থাকবেই। তাছাড়া তাছাড়া জায়গাটা তো আমার অচেনা নয়, আমার কৈশোরের স্বপ্নময় বেলাভূমি। আমি কত বছর পর। কেয়া, কেয়া, নীলগাছিয়া যাওয়ার আগেই যদি তুই এত ইমোশনাল হয়ে যাস, তাহলে তোর উপর আমরা ভরসা রাখবো কেমন করে বল? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। যা, হারুনের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। হাসিব ভাই, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা। চললে? হ্যাঁ। ভালো থেকো। অবশ্য তোমার চোখে মুখে যে প্রতিজ্ঞা দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস তুমি ভালো থাকবে। আপনি ভালো থাকবেন তো? আমাকে নিয়ে ভেবো না। কে, তুমি আমাকে অনেক শক্তি দিয়েছ, সাহস দিয়েছ, আমার হারানো মনোবল ফিরিয়ে দিয়েছ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কি যে বলেন। ও হ্যাঁ, আমি জুইকে বলেছি ওর দেবরের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবে। আপনার যা কিছু ছাপাবার ওরাই করবে। পাবলিশার্স হিসেবে ওরা খুব নাম করেছে। ঠিক আছে। কিছু কথা দিতে হবে যে। দেবেন? বলো। লিখে যাবেন, লেখা বন্ধ করবেন না যেন। আর বাইরে যখন বেরোবেন খুব সাবধানে চলাফেরা করতে হবে, এই তো। ভেবো না, নিজের কারণেই আমি সাবধান হয়ে চলব। চলি। এসো। কি হয়েছে রুবি? কেয়ার জন্য মন খারাপ লাগছে? দেখো না, এত শক্ত মেয়ে, অথচ স্টেশনে গিয়ে কেমন ছেলে মানুষের মতন কাঁদলো। আহা, সেটাই তো স্বাভাবিক। প্রায় 19 বছর পর ও নীলগাছিয়ায় ফিরে যাচ্ছে। ওর শৈশবের কৈশোরের স্মৃতি বিজড়িত মাটি, ওর বাবা মায়ের রক্তে ভেজা মাটি। তা তো বুঝলাম, কিন্তু আমার ভয় অন্যখানে। নীলগাছিয়ার মাটি তো বিশ্বাসঘাতকদেরও মাটি। 71-এ পাক সেনাদের যারা পথ চিনিয়ে কেয়াদের বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল, তারা তো কেয়ারই আত্মীয় স্বজন। তারা তো দিব্যি মুখোশ পরে চেহারা পাল্টে এখন ওখানে রাজত্ব করছে। সেটা অবশ্য ঠিকই বলেছ। কে যে সত্যিকারের দালাল, কে যে নয়, চেনা বড় কষ্ট। তবে আমার মনে হয় কেয়া কোনো ভুল করবে না, আর কাউকে ও ক্ষমাও করবে না। আচ্ছা, মামার আত্মীয় স্বজনদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হবে না তো? না না, ঝামেলা হবে কেন? মামা নিজে শিক্ষিত মানুষ ছিলেন। আমাদের সমাজে মেয়েরা পদে পদে কেবল ঠকেই যায়, সেটা তিনি খুব ভালোভাবেই জানতেন। আর সেজন্যই
নিজের যা কিছু ছিল একমাত্র মেয়ে কেয়ার নামে লিখে দিয়ে গেছেন। হ্যাঁ, আর সেগুলোর সব কপি তো আমার কাছেই কেয়া রেখেছে। তাছাড়া কেয়া তো সমস্ত সম্পত্তি নীলগাছিয়া গার্লস হাই স্কুলের নামে দলিলপত্র করে দিয়েছে। আর তোমার ভয় কিসের? ওহো, অনেক দেরি হয়ে গেল, আমি যাই। আচ্ছা। হারুন, এসো ভাবি। কি করছিস? একটা বই পড়ছি, খুব নামকরা বই, বিশ্ব শান্তির উপর লেখা। আমার পড়া শেষ হলে তোমাকে দেব। তুই আজকাল নিয়মিত লাইব্রেরিতে যাস, বই আনিস, বই ফেরত দিয়ে আসিস। হাসিব খুব খুশি। তোমাদের আর খুশি করতে পারলাম কই? আমাদের খুশি করতে চাস তুই? কি বলছো তুমি ভাবি? তোমরা খুশিতে থাকো, আমার চেয়ে বেশি আর কে চায়? বেশ, দেখা যাবে। শোন, বিকেলে জুঁই আসবে, তোর সঙ্গে ওর নাকি কি কথা আছে, টেলিফোন করেছিল এই একটু আগেই। কেন? ও এলেই বুঝতে পারবি। দেখি কে এলো আবার। আপনারা? আমরা এই পাড়ারই ছেলে। ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পেরেছি। তোমরা তো আগেও একবার এসেছিলে। জি, আমরা একটু হাসিব ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু একটা ব্যাপারে ওনার সঙ্গে আমাদের কথা বলতেই হবে। কোথাও প্রধান অতিথি করতে চাইলে ও কিন্তু রাজি হবে না। না না না, সেরকম কিছু নয়। আচ্ছা বসে তোমরা, আমি খবর দিচ্ছি। পাড়ার ছেলেরা তোর সঙ্গে দেখা করতে চায়, আমি ওদের বসিয়েছি। আচ্ছা, আমি যাচ্ছি। তুই তুই যাবি? কেন যাব না? আরে বসো বসো, উঠতে হবে না। তারপর বলো, কি করতে পারি আমি তোমাদের জন্য? আমরা নতুন একটা ক্লাব করেছি। নতুন মানে পুরনো ক্লাবটাকে নতুন করে ঢেলে সাজিয়েছি। এমনিতে খুব সাদাসিধে, কিছু ইনডোর গেমসের জিনিসপত্র, কিছু বই, খবরের কাগজ আর ম্যাগাজিন। তবে এর একটা বিশেষত্ব আছে। কিরকম? আমরা প্রতি শুক্রবার এদেশের একজন করে বরেণ্য মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানাবো। তিনি আমাদের সবাইকে তার জীবনের অভিজ্ঞতার কথা বলবেন। ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে একটা তালিকাও তৈরি করেছি। তোমরা কি কেবল ঢাকাতেই কাজ করছো, নাকি ঢাকার বাইরের কথাও কিছু ভাবছো? জি, ঢাকার বাইরেও আমরা কাজ করছি। আমরা আমাদের বিভিন্ন জেলার বন্ধু বান্ধবদের কাছে চিঠিও লিখেছি, ভালো সাড়াও পেয়েছি। খুব ভালো লাগলো তোমাদের পরিকল্পনার কথা শুনে। বলো, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? আপনি আমাদের ক্লাবের উপদেষ্টা কমিটির একজন সদস্য হবেন। হ্যাঁ, শুধু তাই নয়, আপনার জানা মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা যতটা আপনি আমাদের দিতে পারেন দেবেন। আমার জানা মুক্তিযোদ্ধা, কিন্তু আমার সাথে তো কারো তেমন যোগাযোগ নেই। আমি তো কিন্তু হারুন ভাই, আপনার সাহায্য আমাদের ভীষণ প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কালই একবার তোমাদের ক্লাবে আসবো। কি আশ্চর্য, জীবনকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি। ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, এমনকি আজকাল বাইরে বেরোতেও ভালো লাগে। মানুষ যখন করুণার দৃষ্টিতে আমার দুটো ক্র্যাচের দিকে তাকিয়ে থাকে, তখন কই খারাপ লাগে না তো। কেয়ার কথা মনে পড়ে। ও বলেছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার জন্য একটি পায়ের সমস্ত শক্তি আপনি উৎসর্গ করেছেন। অন্যদের মতো আপনার দুটি পা নেই সত্যি, কিন্তু আপনি যা পেরেছেন অন্যরা কি তা পেরেছে? কেয়া, কেয়া, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কাপুরুষ নই, আমার মধ্যে কোনো হীনমন্যতা নেই। আমার যন্ত্রণা অন্যখানে। আমার সবসময় মনে হয়, সুস্থ সবল থেকে আমি যা করতে পারতাম, এখন আমি তা পারছি না। এই গ্লানি থেকে কিছুতেই আমি মুক্তি পাচ্ছি না। কেয়া, কেয়া, তুমি যদি আমার পাশে থাকতে,
আমি সব পারতাম, সব। কিন্তু কিন্তু কোন মুখে আমি তোমাকে আমার সাথী হতে বলবো? এ যে সম্ভব নয়, এ যে সম্ভব নয়। আসবো হারুন ভাই? আরে এসো জুঁই, বসো। তারপর তোমার নার্সারি কেমন চলছে? গোলাপ চর্চা? ভালো। বাঙালির সৌন্দর্যবোধ আজকাল অনেক বেড়ে গিয়েছে। ঘরে ঘরে ফুলের টব, নানা রকম ইনডোর প্ল্যান্ট। ভাবছি নার্সারিটা আরও বাড়াবো। ভালোই তো। ইয়ে, ভাবি বলছিল বিকেলে তুমি আসবে। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আসলে কি আর চলে যাবার পর রুবি আপা খুব একা একা হয়ে গেছেন। ভাবলাম রুবি আপাকেও দেখা হবে, আর 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 আপনার সঙ্গেও একটা ব্যাপারে কথা বলবো। আমার সঙ্গে? কি কথা? ইয়ে মানে কিভাবে যে শুরু করব। জুঁই, তুমি কি কেয়া সম্পর্কে আমাকে কিছু? হ্যাঁ হ্যাঁ অরুণ ভাই, কেয়ার সম্পর্কে, এবং সেই সঙ্গে আপনিও। মানে আপনি কি জানেন কে আপনাকে ভালোবাসে? জুঁই, তুমি কি বলছো? না 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 না, তুমি বোধহয় জানো না, কেয়ার পক্ষে তা সম্ভব নয়। ওর জীবনে অন্য এমন কেউ আছে। আছে নয়, বলতে পারেন ছিল, এবং সেই গল্পটাই আজ আপনাকে শুনতে হবে। তুমি তুমি কি কারো অনুরোধে আমাকে গল্পটা শোনাতে চাচ্ছ? না না, ছি হারুন ভাই, আপনি কেয়াকে ভুল বুঝবেন না। সেরকম কোনো দায়িত্বও আমাকে দিয়ে যায়নি। আমি আমার নিজের বিবেকে তাড়াতেই গল্পটা আপনাকে শোনাতে চাই, কারণ একমাত্র আমি জানি কে আপনাকে যা বলতে চায়। আপনিও ঠিক তাই শোনার আশায় দিন গুনছেন। কিন্তু ও আপনাকে বলতে পারেনি, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেননি। সত্যি কিনা বলুন? গল্পটা আমি জানি। কি বলছেন আপনি হারুন ভাই? আমি যে বিশ্বাস করতে পারছো না তো? ঠিক আছে, আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। 71-এ কেয়া সবে স্কুল ফাইনাল শেষ করেছে। শুরু হলো সারা দেশে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ। কেয়ার বাবা নীলগাছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন তিনি। নীলগাছিয়া হাই স্কুলের মেধাবী ছাত্র পরাগ, ঢাকায় তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ভীষণ পছন্দ করত কেয়াকে। চোখে রঙিন স্বপ্ন ছিল, কোনো একদিন এই মিষ্টি মেয়েটিকে বউ করে ঘরে তুলতে চেয়েছিল সেই হ্যাঁ পরাগ। হারুন ভাই, হ্যাঁ, কেয়ার বাবাও খুব পছন্দ করত পরাগকে। তারাও চাইতেন ভবিষ্যতে পরাগ তাদের ছেলের আসনটি জয় করবে। কিন্তু ওসব ব্যাপারে কেয়ার খুব একটা উৎসাহ ছিল না। ওর তখন একমাত্র চিন্তা কখন ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হবে। কিন্তু সবার সব স্বপ্নই তখন এক বিন্দুতে এসে একটাই রূপ নিয়েছিল, আর তা হলো স্বাধীনতা। 9 মাস যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে পরাগ আর তার কয়েকজন সঙ্গী বীরের মতো নীলগাছিয়াকে শত্রুমুক্ত রাখার জন্য নিজের শেষ রক্ত বিন্দুটুকু পর্যন্ত দিয়ে গেছে। কিন্তু তবু তৃপ্ত হয়নি কিছু স্বার্থান্বেষী বিবেকহীন লোক। তারা পাকিস্তানি বর্বর সেনাদের আঙুল তুলে চিনিয়ে দিয়েছিল নীলগাছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের বাড়িটিকে। নির্মমভাবে হত্যা করেছিল কেয়ার বাবা মাকে, আর অলৌকিকভাবে বেঁচে রইল কেয়া। হ্যাঁ, সেই থেকে কেয়া রুবি আপার কাছে। প্রথম 1 বছর প্রায় বোবাই হয়ে গিয়েছিল, কথা বলতো না। আমি তখন সবে কলেজ ঢুকেছি। রুবি আপা আর আমরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকতাম। আস্তে আস্তে হাসিব ভাই আর রুবি আপার অক্লান্ত পরিশ্রমে ও আবার স্বাভাবিক জীবন ফিরে পায়। কেয়া এখানে আসার পর থেকে ভাবি আমাকে চিঠিতে সবই জানাতো। আমি সবই জানি, কিভাবে ও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে এলো। শুধু তাই নয়, আমার মতো একজন পঙ্গু মানুষকে, যাকে সে কোনোদিন দেখেনি, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে নতুন জীবন দান করলো। হারুন ভাই, কে একটা ভীষণ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে। ও পরাগকে বুঝতে পারেনি,
বয়স তখন এত অল্প ছিল, বাবা মা এবং পরাগকে হারিয়ে ও নতুন করে সংসার করতে, জীবনকে নতুন করে গুছিয়ে নিতে ভয় পাচ্ছে। ওর এই অবস্থা থেকে একমাত্র আপনিই পারেন ওকে বাঁচাতে। আপনার ছোট্ট একটা ডাকে ওর দ্বিধা কেটে যাবে, ও ছুটে আসবে। জুঁই, আমার আমার সেই ছোট্ট ডাক আমি দিয়েছি। আমি কি আর অপেক্ষায় আছি? কি বলছো তুমি? আরে এই যে আমি বিশ্বাসই করতে পারছি না। সত্যি গো সত্যি। কই দেখি, চিঠিটা দেখি। এই নাও, বিশ্বাস না হলে তুমি নিজে পড়ে দেখো। ও লিখেছে 7 দিনের মধ্যে বিয়ের সব আয়োজন ঠিক করে রাখতে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে? না না না, শোনো শোনো, কে আর অনুরোধ, সেরকম কোনো আয়োজন নয়, কোনো সমাবেশ নয়, কেবল আমরা কটি মানুষ একান্ত। আহা, তা না হয় হলো, তাই বলে আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমি আমার কাজ করে যাব, তুমি আমাকে বাধা দিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেমন খুশি তুমি করো, কিন্তু ওর অনুরোধটা তুমি মনে রেখো। আমি যাই, হারুনের চিঠিটা আমি ওকে দিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও, ও আবার কোথাও বেরিয়ে যেতে পারে। হারুন, আসবো? এসো ভাবি, এসো। তোমার হাতে ওটা কি? চিঠি মনে হচ্ছে। হ্যাঁ, বলো তো কার? হ্যাঁ, দেখি দেখি। না, না দেখে বলো তো। বাহ, না দেখে কি করে বলবো? আমি জানি এই একখানা চিঠির জন্য তুই উন্মুখ হয়ে বসেছিলি। এই নে তোর চিঠি। চিঠিটা পড়া শেষ হলে আমাকে ডাকবে কিন্তু। আমি যাই। কেয়ার চিঠি? কি লিখেছে কেয়া? হারুন, এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে, আমি তখন নীলগাছি আর সুপুরির বন, নদী, মাঠ, ক্ষেত আর মানুষের ভালোবাসায় আমার জীবনের অনেক দুঃখ ভুলে গেছি। মনে হচ্ছে আমি যেন আমার স্বপ্নের বন্দরে এসে পৌঁছেছি। এখানে এসে আমি আমার জীবনের এক কঠিন প্রশ্নের জবাব খুঁজে পেয়েছি। এখন আমার কাছে তা নক্ষত্রের মতো স্বচ্ছ। তোমার নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, বলছি, অনেক দিন আগে পরাগ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, সেই স্বাধীনতাকে তুমি জয় করে এনেছ। তোমাকে দেখেই আমার মনে পড়ে স্বাধীনতার লাল সূর্যের কথা, আর সেই সূর্যের নিচে তোমাকেই আমি দেখতে পাই। হারুন, তুমি লিখেছ আমি ডাকলেই তুমি আমার পাশে এসে দাঁড়াবে। তোমার আশ্বাস পেয়েছি। তোমার ভালোবাসার ভাষা আমি বুঝতে পেরেছি। তাই তোমাকে ডাকছি, তুমি এসো। তোমার হাতে হাত রেখে আমি গড়ে তুলতে চাই নীলগাছিয়া উচ্চ বালিকা বিদ্যালয়টিকে। তবে তার আগে আমি আসছি তোমার কাছে। জুঁইকে বলো ও যেন ওর বাগানের সব ফুল দিয়ে আমাদের জন্য 2টি মালা গেঁথে রাখে। সোনা ছড়া এক বিকেলে লাল সূর্যের নিচে দাঁড়ানো এক বিজয়ীর হাতে হাত রেখে আমি আমার জীবনের নতুন যাত্রা শুরু করব। তোমার কেয়া। এতক্ষণ লাকি নাম রচিত এ লগন অনুক্ষণ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন জুঁই নাজমা ফেরদৌস, হাসিব সৈয়দ হাসান ইমাম, রুবি রুবি আফরোজ, রায়হান আজিজুল হক, বুয়া সেলিমা মোকলেস, প্রথম যুবক সাদেক হোসেন, দ্বিতীয় যুবক ভাস্বর বন্দ্যোপাধ্যায়। রায়হান ও কেয়ার চরিত্রে রূপদান করেছেন মাজহারুল ইসলাম ও নুরি হাফজা। শব্দ সংযোজনা ও সম্পাদনা কাজী ইসহাক। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।